সুপ্রভাত। বর্তমানে করোনার আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। আশা করি তোমরা আরো বেশি সাবধানে আছো। তোমরা দেখতে পাচ্ছ এই বর্তনীতে একটি ব্যাটারি এবং একটি রোধ আছে। এই রোধের দুই প্রান্তের যদি বিভব পার্থক্য 1.8 ভোল্ট এবং প্রবাহ মাত্রা যদি 0.3 অ্যাম্পিয়ার হয়, তাহলে এই রোধের মান কত হতে পারে? খুব সহজেই তোমরা বলতে পারবে যে সেটি হলো 6 ওহম। আর ডান দিকেতে একটি লেখচিত্র এঁকেছি এবং যেখানে দেখিয়েছি এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং তার মধ্য দিয়ে যাওয়া প্রবাহ মাত্রা কি রকম ভাবে সম্পর্কিত। এই লেখচিত্র থেকে সহজেই বোঝা যাচ্ছে যে যদি বিভব পার্থক্য রোধের দুই প্রান্তে বেশি হয় তাহলে প্রবাহ মাত্রা বেশি হবে এবং তাদের মধ্যে সম্পর্কটা সরলরৈখিক। এখন আমরা জানতে চাইছি যদি আমরা 6 ওহমের পরিবর্তে রোধটি 3 ওহমের নেওয়া হয়, তাহলে এই লেখচিত্রটি কেমন হবে সেটা আমরা জানতে চাইছি। এখন রোধ 3 ওহম, বিভব প্রভেদ 1.8 ভোল্ট যদি হয়, তাহলে কিন্তু আর তড়িৎ প্রবাহ মাত্রার মান 1 থাকবে না, পাল্টে যাবে। এখন কত হবে? 0.6 অ্যাম্পিয়ার বেড়ে যাবে। তাহলে লেখচিত্র কেমন হবে তোমাদের মনে হয়? লেখচিত্রতে দেখা যাচ্ছে যে একই পরিমাণ বিভব প্রভেদের জন্য প্রবাহ মাত্রার মান বেশি হতে হবে। তাই লেখচিত্রটা 3 ওহম রোধের জন্য অবশ্যই এরকম হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা 6 ওহম রোধের জন্য, এটা 3 ওহম রোধের জন্য। মানে যত আমরা রোধের পরিমাণ কমাবো তত লেখচিত্র আরো বেশি খাড়া হবে, রোধের মান যত বেশি হবে তত লেখচিত্র আরো নিচের দিকে নেমে আসবে। এখন তড়িৎ প্রবাহ মাত্রা বলতে আমরা কি বুঝি? তড়িৎ প্রবাহ মাত্রা বলতে বুঝি আমরা প্রতি সেকেন্ডে কি পরিমাণ আধান প্রবাহিত হচ্ছে। এই বর্তনীর কোনো বিন্দু, যে কোনো বিন্দু যদি আমরা বলি, ধরা যাক এই বিন্দুটির কথা ভাবছি, বিন্দুটির নাম দিলাম এ, তাহলে এ বিন্দু দিয়ে প্রতি মুহূর্তে যে পরিমাণ আধান যাচ্ছে, এই মুহূর্তে কি পরিমাণ প্রবাহ মাত্রা? না 0.6 অ্যাম্পিয়ার। তাহলে কি পরিমাণ আধান যাচ্ছে? না 0.6 কুলম। প্রতি সেকেন্ডে, মানে প্রতি 1 সেকেন্ডে এই বিন্দুর মধ্য দিয়ে 0.6 কুলম আধান প্রবাহিত হয়ে চলেছে। আমরা বর্তনীর যে কোনো বিন্দুতেই মাপি না কেন এই পরিমাণই পাবো। কিন্তু আধান বলতে এখানে কি? আদপে তো এখানে প্রবাহিত হচ্ছে ইলেকট্রন। তাহলে আমরা যদি জানতে চাই যে 0.6 কুলম্বের জন্য তাহলে এই বিন্দু দিয়ে কি পরিমাণ ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, তাহলে আমরা কত পাবো? আমি এখানে সেটিকে এই ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। প্রতিটি বিন্দু হচ্ছে ইলেকট্রনের জন্য দেখিয়েছি। তাহলে ইলেকট্রন ঋণাত্মক প্রান্ত থেকে বের হয়ে ধনাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হচ্ছে। আমরা জানতে চাইছি যে আমাদের বিন্দু এ, তার মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হয়ে যাচ্ছে। আমরা জানতে পেরেছি কত? না 0.6 কুলম্ব আধান প্রতি সেকেন্ডে এই বিন্দুর মধ্য দিয়ে যাচ্ছে। এখন এক একটা ইলেকট্রনের আধান কত? না এক একটা ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 কুলম। তাহলে 0.6 কুলমের জন্য কতগুলো ইলেকট্রন হবে? না 0.6 কুলমকে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 দিয়ে ভাগ করলেই হয়। ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে 2.75 ইন্টু 10 টু দি পাওয়ার 80। সংখ্যাটা কত বড় তোমরা কি আন্দাজ করতে পারছো? আন্দাজ করার জন্য আমরা
লিখি সংখ্যাটাকে যদি এইভাবে, যে 2, 7, 5, দেখো দশমিকটা আমি লিখে নিই। আচ্ছা, তাহলে 2, 7, 5 এর পরে কতগুলো শূন্য লিখবো? মানে আমি 2.75 গুণিতক 10 to the power 10 to the power 18 এই সংখ্যাটা মানে গুণ করে দিয়েছি। গুণ করে দিয়ে কতগুলো সংখ্যা লিখবো? শূন্য 16টা। অনেক সময় লেগে যাবে 16টা শূন্য লিখতে। ঠিক আছে, আর লিখলাম না তাহলে। তাহলে দেখতে পাচ্ছি এতগুলো ইলেকট্রন প্রতি সেকেন্ডে এই বিন্দুর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছে। মানে ব্যাটারি থেকে ওই পরিমাণ ইলেকট্রন বার হচ্ছে, গিয়ে আবার পজিটিভ প্রান্তে গিয়ে মিলিত হচ্ছে। প্রতি সেকেন্ডে প্রতিটা বিন্দুর মধ্য দিয়ে এই সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়ে চলেছে। আচ্ছা, এখন আমরা তো জানি এই রোধের দুই প্রান্তের বিভব ছিল 1.8 ভোল্ট। এখন কোনটা আগে তৈরি হয়েছে? এই 1.8 ভোল্ট বিভব প্রভেদ আগে তৈরি হয়েছে, না এর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়ে যাওয়ার পরে এই বিভব প্রভেদ তৈরি হয়েছে? সে উত্তর জানার জন্য চলো আমরা জেনে নিই বিভব জিনিসটা কি। আমি এখানে একটি ধনাত্মক তড়িৎ আধানকে এইভাবে বোঝানোর চেষ্টা করছি। এই আধানটি এখানে রাখার সঙ্গে সঙ্গে সমস্ত জায়গাতে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। আমরা যদি এই তড়িৎ ক্ষেত্রেতে অন্য কোনো আধানকে নিয়ে আসার চেষ্টা করি এবং সেটা যদি ধনাত্মক হয়, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের জন্য এই আধান বিকর্ষিত হবে। তড়িৎ ক্ষেত্র ধনাত্মক আধান থেকে এই দিকে আছে, সমস্ত দিকেই আছে। তাহলে এই তড়িৎ ক্ষেত্রের জন্য এই আধান এই দিকে একটি বিকর্ষণ বল অনুভব করবে। যদি আমরা ঋণাত্মক আধানকে নিয়ে আসতাম, তাহলে তড়িৎ ক্ষেত্রের জন্য সেই ঋণাত্মক আধান আবার তড়িৎ ক্ষেত্রের দিকে আকর্ষিত হতো। আচ্ছা, এ তো বুঝলাম, কিন্তু বিভব কি? এই তড়িৎ ক্ষেত্রের প্রত্যেকটি বিন্দুতে এটি বিভব আছে। কি রকম সেই জিনিস বিভবটা? সেটা মাপার জন্য আমরা করি কি, অনেক দূর থেকে মানে অসীম দূরত্ব থেকে একটা একক আধানকে, ধনাত্মক আধানকে ওই বিন্দুতে নিয়ে আসি। ধরা যাক আমরা এই বিন্দুতে বিভবের কথা বলতে চাইছি বা ভাবতে চাইছি। তাহলে অসীম দূরত্ব থেকে আমরা এই বিন্দুতে একটি একক ধনাত্মক আধানকে নিয়ে আসব। যে পরিমাণ নিয়ে আসতে আমাদের কার্য করতে হবে, মানে সে তো বিকর্ষণ করছে, তাই বিকর্ষণ বলের বিরুদ্ধে যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে এই বিন্দুর বিভবের সমান। তাহলে বুঝতেই পারছো, এই বিন্দুতে যে পরিমাণ কার্য করতে হবে ওই আধানকে আনতে, তার বাঁ দিকের বিন্দুতে আনতে নিশ্চয়ই একটু বেশি পরিমাণ কার্য করতে হবে। আবার এর ডান দিকে আরো এর তুলনায় কম কার্য করতে হবে। তাই এই ক্ষেত্রে যত আমরা এই বাঁ দিক থেকে ডান দিকে যেতে থাকবো, তত বিভবের মান কমতে কমতে থাকবে এবং অসীমে গিয়ে সেটা শূন্য হবে। আচ্ছা, এবার আমরা চলে এসো এই বর্তনীতে। এই বর্তনীতে সম্পূর্ণ করার সঙ্গে সঙ্গে, অর্থাৎ তার দিয়ে যুক্ত করার সঙ্গে সঙ্গে বর্তনীতে ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে একটি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়। প্রথমে যুক্ত করার সঙ্গে সঙ্গে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হওয়া মানেই প্রত্যেকটি বিন্দুতে একটা নির্দিষ্ট বিভবের মানও তৈরি হয়েছে, অর্থাৎ প্রথম বিভব তৈরি হলো। এবার বুঝতে পারছো যে এই বিন্দুতে আর এই বিন্দুতে বিভবের মান নিশ্চয়ই এক নয়। যেহেতু এই বিন্দুটা ধনাত্মক প্রান্তের কাছে, তাই এর বিভবের মান অনেক বেশি আর এর বিভবের মান কম। তাহলে এই দুই বিন্দুর বিভবের পার্থক্য কত? না, আমাদের যেটা ধরেছিলাম সেটা হচ্ছে 1.8 ভোল্ট। এই বিভব পার্থক্যের জন্য তড়িৎ প্রবাহিত হতে শুরু করেছে, অর্থাৎ আমাদের এক্ষেত্রে প্রথম বিভব সৃষ্টি হয়, তারপরে তড়িৎ প্রবাহিত হয়। আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট জিনিস মনে করার চেষ্টা করি যে এখানেতে আমাদের রোধ একটি মাত্রই আছে। এর দুই প্রান্তের যা বিভব পার্থক্য সেটাই আমাদের
ব্যাটারিরও দুই প্রান্তের বিভব পার্থক্য। তা কিন্তু ব্যাটারির তড়িৎচালক বল নয়। যদি 1.8 ভোল্ট হয় এটা, তাহলে এর তড়িৎচালক বল 1.8 এর থেকে বেশি হবে। 1.8 এর থেকে বেশি হবে। এখন তড়িৎ প্রবাহ মাত্রা আমরা এখানে কত পেয়েছি? 0.6 অ্যাম্পিয়ার। 0.6 অ্যাম্পিয়ার আই এর মান। এখন যদি এই ব্যাটারির তড়িৎচালক বল, তাকে আমি ই দিয়ে প্রকাশ করছি, ই যদি 2 ভোল্ট হতো, তাহলে এই ব্যাটারির অভ্যন্তরীণ রোধ তার মান কত হতো? তোমরা আমাকে নির্ণয় করে জানিও। আচ্ছা, আমরা এবার চলে আসব পদার্থের রোধের বিষয়ে। এখানে আমরা যেরকম ভাবে ওখানে রোধকে আঁকছিলাম সেরকম ভাবে আঁকিনি, একটা সিলিন্ডার টাইপের একটা পদার্থ এঁকেছি। এই পদার্থের রোধ আমরা জানি, বিভিন্ন পদার্থ তার বিভিন্ন রোধ হয়, অর্থাৎ পদার্থের রোধ নির্ভর করে তার উপাদানের উপর। এছাড়াও আমরা পদার্থের রোধ আরো কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, সেটা এখন জানার চেষ্টা করব। সেটা হচ্ছে পদার্থ, আমরা যদি এখানে আরো একটি পদার্থ নিতাম, উপাদান কিন্তু এক, এবং এদের দৈর্ঘ্য যদি আলাদা করতাম, তাহলে এদের রোধ কি এক হতো? না। যার দৈর্ঘ্য বেশি তার রোধ বেশি হবে, যার দৈর্ঘ্য কম হবে তার রোধ কম হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পদার্থের রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। কিন্তু যদি এরকম হতো যে পদার্থের দৈর্ঘ্য সমান কিন্তু পদার্থটা বেশি মোটা, তাহলে কার রোধ বেশি হবে? যার প্রস্থচ্ছেদ, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যার কম তার রোধ বেশি হবে, আর যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি তার রোধ কম হবে। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমরা এ দিয়ে প্রকাশ করি, তাহলে আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক হবে। আর আমরা আগেই জেনেছি তার উপাদানের উপর কিন্তু নির্ভর করে। এখানে কিন্তু উপাদান আমাদের এক ছিল। এখন এই দুটি বিষয়কে যদি আমরা একসঙ্গে লেখার চেষ্টা করি, তাহলে আর ইকুয়াল টু এল বাই এ, এখানে একটা ধ্রুবক সংখ্যা লিখতে হয়, সেটাকে আমরা লিখলাম রো। এই রো হচ্ছে পদার্থের রোধাঙ্ক। এটা প্রত্যেকটা পদার্থের ভিন্ন ভিন্ন হয়। আমরা যদি একক দৈর্ঘ্যের একটি পদার্থ নিই এবং তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটাও যদি একক দৈর্ঘ্য হয়, একক মানের হয়, তাহলে এই সমীকরণে বসালে আমরা কি পাবো? যে আর ইজ ইকুয়াল টু রো 1/1 সমান আর ইকুয়াল টু রো। অর্থাৎ একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যা রোধ হবে তাই হবে পদার্থের রোধাঙ্কের সমান। যদি রোধাঙ্ক মাপতে চাই, তাহলে এরকম একটি একক আয়তনের ঘনক তৈরি করতে পারি পদার্থের, তাহলে আমরা খুব সহজেই তার রোধাঙ্ক মাপতে পারবো। এখন আমরা নির্ণয় করতে যে রোধাঙ্কের একক কি হবে, আমরা কি জানতে পেরেছি? যে আর ইকুয়াল টু রো এল বাই এ। তাহলে এই সমীকরণটাকে একটু সাজিয়ে নিয়ে আমরা কি লিখতে পারি? যে রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল। এখন এই তিনটের একক আমরা যদি লিখি, তাহলে আমরা কি পাই? রোধের একক ওহম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অবশ্যই মিটার স্কোয়ার, এবং দৈর্ঘ্যের একক মিটার। তাহলে আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে ওহম মিটার। তাহলে কোনো পদার্থের
রোধাঙ্কের একক হবে ওহম মিটার। আমরা উষ্ণতার সঙ্গে রোধাঙ্কের যদি সম্পর্ক জানতে চাই তাহলে দেখতে পাবো যে তড়িৎ পরিবাহী অর্থাৎ ধাতব পদার্থ সাধারণত আমাদের তড়িৎ পরিবাহী হয়, তাদের উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে রোধাঙ্কের মানও ক্রমশ বাড়তে থাকে এবং একটি সরল রৈখিক মান আমরা পাই। তো পদার্থই আর তড়িৎ পরিবহন করে না। যে সকল পদার্থ তড়িৎ পরিবহন করে না তাদেরকে আমরা কি বলি? অন্তরক পদার্থ বলি। তাদের রোধের মান অনেক বেশি হয়। কিন্তু এমন কিছু পদার্থ আমরা পাই যাদের পরিবাহিতা তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়, অর্থাৎ তাদের রোধাঙ্ক তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে, ক্রমশ কমতে থাকে। এখন বুঝতেই পারছো, রোধাঙ্ক যদি কমতে থাকে তাহলে পরিবাহিতা বাড়ে। এই ধরনের পদার্থগুলোকে আমরা বলি অর্ধ পরিবাহী। পদার্থের পরিবাহিতা বলতে বোঝায় পদার্থটি কত সহজে তড়িৎ পরিবহন করছে। পদার্থের রোধের অনন্যক হলো পদার্থের তড়িৎ পরিবাহিতা। তড়িৎ পরিবাহিতার একক সিমেন। তোমরা জানো আমাদের যে তারগুলো দেখি আমরা, সেগুলো সাধারণত তামারই তৈরি হয়। এখান থেকে আমরা খুব সহজে আন্দাজ করতে পারি যে তামার পরিবাহিতা নিশ্চয়ই অনেক বেশি হবে। কিন্তু কখনো খেয়াল করেছো যে বড় বড় মোটা তারগুলো দিয়ে আমাদের ইলেকট্রিক সাপ্লাই আছে, সেই সাপ্লাই তারগুলো কিন্তু তামার হয় না, তৈরি হয় অ্যালুমিনিয়ামের। কিন্তু কেন? অ্যালুমিনিয়ামে তো তড়িৎ পরিবাহিতা তামার থেকে কম, তবু কেন অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হয়? এর উত্তরের জন্য তোমরা সৈকতের ক্লাসগুলো আর একবার ভালো করে দেখতে পারো।